আপনার দুটো তিনটি হিসাব থেকে যদি আমি ধরে নিই যে জামাত আসলে খুব কম ভোট পাবে, না ভোট ভালো পাবে, সিট কম পাবে। সিট কম পাবে, আচ্ছা ভোট ভালো পাবে, তাহলে আমি ধরে নিচ্ছি তাহলে এখানে বিএনপি অনেকখানি এগিয়ে থাকবে। বিএনপি যদি অনেক এগিয়ে সরকার গঠন করে তাহলে সে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করলো। আমি কি আবার একটা দুর্বল বিরোধী দল পেতে যাচ্ছি? এবং যখন একটি দুর্বল বিরোধী দল পাবো, আমার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির জন্য যে শক্তিশালী সংসদ দরকার, বিরোধী দলের উপস্থিতি দরকার শক্তভাবে, সেটা তো তাহলে থাকছে না। তাহলে আবার তো সেই ফেসিবাদী আচরণ ফিরে আসার মানে সমূহ সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। কেন মনে করি না সেই জায়গায় আসছে। তার আগে একটা উল্টো আমরা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তৈরি করেছেন, প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কিন্তু আমি আবার উল্টো একটা কথা বলছি। এইবারের মানে সরকারটাকে অন্তত খুবই শক্তিশালী সরকার হওয়া উচিত। কেন জানেন? মানে অন্তত 2/3 মেজরিটি তার থাকবে। আমাদের আমলাতন্ত্র, প্রশাসন মানে পুলিশ, এগুলো শেখ হাসিনার সময় অকল্পনীয় রকম পাওয়ারফুল হয়ে উঠেছিল। যেহেতু খেয়াল করবেন, আপনার মনে থাকবে, আপনার পরিচয় থাকতে পারে বা আপনি কারো কাছে শুনবেন, পুলিশ বলছে শেখ হাসিনাকে তো আমরা ক্ষমতায় রেখেছি। আমলারা বলছেন, আমার পরিচিত আমার সামনে বলেছেন। শেখ হাসিনা যেহেতু ভোটে নির্বাচিত হননি, তিনি রাতে চুরি করেছেন, সো রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এগুলো তদারক করেছেন, পুলিশরা এগুলো করেছেন, পুলিশকে দিয়ে ওকে মারো তাকে পেটাও, আদালতকে দিয়ে ব্যুরোক্রেটদের একদম। তাতে কি হলো, তারা এই সময়ের মধ্যে, আমি এটাকে ইভেন ওই যে জিন ইজ আউট অফ দ্য বটল, জিন বোতল থেকে বের হয়ে গেছে, এই জিনটা যে বের হয়ে গেছে, কেউ বলে যে বোতল থেকে বের হলে ঢোকানো যায় না, কিন্তু আমাদের ঢোকানোর চেষ্টা করতে হবে। তো এটার জন্যই একটা শক্তিশালী সরকার লাগবে যে আসলে এদের উপরে সেই অথরিটি প্রতিষ্ঠা করতে পারবে। ব্যুরোক্রেসি লাগবে, কিন্তু তার একটা পেরিমিটার আছে, ওর সীমানা ছেড়ে ও অনেক দূরে চলে গেছে, এতই দূরে যে এখন একজন ইউএনওকে বা ম্যাজিস্ট্রেটকে আপা ভাই বললে পেটানোর ইতিহাস আছে, ধরে পিটিয়ে দিয়েছে, তুমি আমাকে আপা বলেছো কেন, ভাই বলেছো কেন। সো এই জায়গায় তারা পৌঁছে গেছেন, সে কারণে খুবই শক্তিশালী সরকার লাগবে। 2/3 মেজরিটি ইজ মাস্ট, ওটা পাবেও তারা। কিন্তু আপনি যেটা বলেন এই ঝুঁকি আছে, পার্লামেন্টে এই ঝুঁকি আছে। তবে এবার পার্লামেন্টকে না আমি একটু অন্যভাবে দেখতে চাই। পার্লামেন্ট খালি ওখানে কি হচ্ছে তা না, এখন কিন্তু আমাদের মিডিয়ার যুগ। পার্লামেন্টে যে কারো একটা বক্তব্য যদি ভালো হয়, বিরোধীর কথা বলছি, যৌক্তিক হয়, দেখবেন এটা মুহূর্তে স্প্রেড করবে মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়াতে। এগুলো সরকারের উপরে মারাত্মক চাপ তৈরি করবে। আগে এটা যে পরিমাণ চাপ তৈরি করত, একটা স্পিচে আপনি দেখবেন অনেক বেশি চাপ তৈরি করে ফেলছে। সো এই ব্যাপার আছে। আর আমি একটা জিনিস মনে করি, এটা আসলে বিএনপিকে করতে হবে, বিএনপি করতে হবে, বলেই ফেলছি বিএনপি সরকারে আসছে। তো তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকেও গণতন্ত্রকে ঠিকঠাক হয়ে উঠতে দিতে হবে এবং তার ভবিষ্যৎ ঠিক রাখার জন্য যে জায়গাগুলো আসলে চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে, শুধু পার্লামেন্ট তো না, আরো অনেক কিছু আছে। মিডিয়াকে সে পুরোপুরি ফ্রি করে দিতে হবে, সিভিল সোসাইটিকে গ্রো করতে দিতে হবে তার মতো করে, এটাকে তো পার্টিজান বানানোর দরকার নেই, সোসাইটিকে আনতে হবে। মানে এখানে একটু অন্য আলাপে একটু ঢুকি। শেখ হাসিনার সময় আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, সেটা হলো সমাজ বলে একটা বস্তু আছে। মানে সমাজটা এইরকম যে এটা বহু বছরের এক ধরনের চর্চায় সমাজে কতগুলো সমাজের একটা শক্তি তৈরি হয়। আপনার ছোটবেলায় বা আমার ছোটবেলায় আমার মনে করতে পারবো যে সমাজে একজন ইমামের একটা প্রভাব থাকে, ভূমিকা ছিল। আমাদের পাড়া দেখা যেত যে একজন গুরুজন থাকতেন, সেই মিটিং গুলিতে তারাই সিদ্ধান্ত দিতেন। তারা কনফ্লিক্ট করছে, একজন মুরব্বী বসে ঠিক করে দিচ্ছেন। স্কুলের হেডমাস্টারের একটা রেসপেক্ট আছে, কলেজের শিক্ষক বা একজন সরকারি চাকরিজীবী বা একটা মনে যে পরিবার ট্রেডিশনাল একেবারে, তাকে এই জিনিসটা দেখবেন এখন আর নাই। জাস্ট পলিটিক্স এসে সমাজটাকে খেয়ে ফেলছে। সো আমি মনে করি মানে ভবিষ্যতে আমাদের উচিত হবে সমাজটাকে, এটা নিয়ে একটা বিখ্যাত বই আছে দ্য থার্ড পিলার, রঘুরাম রাজনের, ওই বইতে উনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। ওটা ওদের সোসাইটির কথা, আমাদের অবস্থা আরো খারাপ, যে একদিকে স্টেট আছে, একদিকে মার্কেট আছে, এরা মানুষকে খেয়ে ফেলতে চলে আসে। সো থার্ড পিলার বলছেন আসলে সোসাইটি, যেহেতু তার একটা ডিফারেন্স তৈরি করবে। আপনি রাজনীতিকে দেখছেন, আপনি বিএনপিকে দেখছেন, জামাতকে দেখছেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখছেন, সেখান থেকে কি আপনি মনে করেন যে বিএনপি আসলে সেদিকে হাঁটতে পারে? বিএনপি আসলে সে হাঁটবে? কারণ আমার সেই পুরনো রাজনীতিবিদরাই রয়ে গেছেন, এখনো তাদের মধ্যে সেই চর্চাই রয়ে গেছে যেটা আসলে তারা গত 30 বছর করে এসেছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সমূহ সম্ভাবনা, আমি সমূহটা সরিয়েছি, সম্ভাবনা আছে। সমূহ কেন সরিয়েছি জানেন? বিএনপি আসলে কতটুকু দল হিসেবে পাল্টেছে আমার প্রশ্ন আছে, কিন্তু এই দলটা যিনি লিড করছেন এখন, তার চিন্তা নিয়ে আমি কনভিন্সড
উনি এটা চান, আমি আসলেই কনভিন্সড। আমি দীর্ঘদিন থেকে তার বক্তব্য খেয়াল করছি, তিনি যখন দেশে ছিলেন না, দেশে আসার পরে উনি কি বলছেন, কি করছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করছি। সো তার সদিচ্ছা নিয়ে আমি পুরোপুরি কনভিন্সড। এ কারণে আমি সমূহটা সরিয়ে রাখি, কারণ একটা টপ যখন চান, তার সদিচ্ছা তৃণমূল পর্যন্ত যাবে, আমি যাচ্ছে, যায়। এই জন্যই কিন্তু সম্ভাবনা কথাটা আমি বাদ দেই নেই। হ্যাঁ, সমূহ বাদ দিয়েছি কারণ একজন টপ আছেন যিনি এটা ধারণ করেন, উনি এটা চান, এটা একটা বড় ব্যাপার। হুম। সম্ভাবনা তারপর বাদ দেই নেই, কারণ হচ্ছে দলটাকে তো তার সাথে রেজোনেট করতে হবে। আমি আপনার সাথে একমত, দলটা কতটুকু রেজোনেট করবে এটা নিয়ে আমার নিজেরও কনফিউশন আছে। তবে তিনি যদি চান আমরা অন্তত এগোতে শুরু করব।